দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে আজ ইসিতে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি ও ১১ দলীয় ঐক্যের মনোনীত ২ জন প্রার্থী। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলের অলি আহমদের পক্ষে মনোনয়নপত্র জমা দেন তাদের প্রতিনিধিরা। এ সময় জামাত নেতা বলেন, গণতান্ত্রিক ধারা বজায় রাখতেই রাষ্ট্রপতি নির্বাচন করছেন তারা। আর বিএনপি নেতারা জানান, নিয়ম রক্ষা নয়, সংবিধান মেনেই হচ্ছে ভোট। আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই করবে নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়। ফারজানা আক্তারের প্রতিবেদন। ১৯৯১ সালের পর দেশে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২০ আগস্ট। এজন্য ৯ আগস্ট রাষ্ট্রপতি পদে অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের নাম ঘোষণা করেছে বিরোধী দলীয় জোট ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করল বিএনপি। সকাল ১১টায় নিজেদের প্রার্থীর পক্ষে মনোনয়ন জমা দিতে নির্বাচন কমিশনে আসে জামায়াতের সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় হামিদুর রহমান আজাদ বলেন, বিএনপি গণভোটের রায় বাস্তবায়ন করলে তাদের সমালোচনায় পড়তে হতো না। সরকার চাইলে অধ্যাদেশ জারি করে ৭০ অনুচ্ছেদ বাদ দিতে পারে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি সহ যারা ঐক্যমত্য ছিলেন, আমরা ৩ দিন প্রায় আলোচনা করার পর সবাই মিলে একমত হয়েছি যে আর্টিকেল 70 এখানে নো কনফিডেন্স, অনাস্থা ভোট এবং অর্থ বিল ছাড়া আর সব ক্ষেত্রে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে মত দিতে পারবেন, ভোট দিতে পারবেন। গণভোটে এটা পাশ হওয়ার পরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে ওনাদের গড়িমসির কারণে এই সংস্কারটা ওনারা করছেন না। দুপুর দুটোয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মির্জা ফখরুল ইসলামের মনোনয়ন জমা দেয় ইসিতে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানান, এই নির্বাচন কোনো নিয়ম রক্ষার নয়, সংবিধান মেনেই হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচনের কোনো সম্পর্ক নাই। গণভোট পুরোপুরি মাইনেও করা যাবে, না মাইনেও করা যাবে, কিন্তু আমরা মানব। সেই গণভোটটা আমরা প্রতিফলিত করবো পর্যায়ক্রমে, পালাক্রমে সংসদে সংসদে হবে। রাষ্ট্রপতি নির্বাচনটা আলাদা বিষয়, এটা নিয়ম রক্ষার কথাটা সঠিক না। এ সময় সব দলের অংশগ্রহণে সংবিধান সংস্কার করা হবে বলে আশ্বাস দেন সরকার দলীয় চিফ হুইপ। ২০২৬ সালে তারা ১০৬ বার সংবিধান সংশোধন করেছে। তারা সংবিধান নতুন করে লিখে নেয়। কাজে আমরা সংবিধান নতুন করে লিখবো না, আমরা যা একটা কমাও যদি পরিবর্তন করি সেটাই হবে সংবিধানের সংস্কার। একটা কমা পরিবর্তন করে যদি সংস্কারই হবে, প্রত্যেকটা শব্দই সংস্কার আমরা যদি পরিবর্তন করি, আবার আর কাজটাই হবে সংশোধনের কাজ। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ায় বিরোধী দলীয় জোটকে স্বাগত জানিয়েছে বিএনপি। আমি তাদেরকে স্বাগত জানাই যে তারা রাষ্ট্রপতি নির্বাচনকে প্রত্যাখ্যান না করে অংশগ্রহণ করছে। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন জমার শেষ দিন নির্বাচন কমিশনে ব্রিফ করেন ইসির সিনিয়র সচিব। তিনি জানান, ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে রাষ্ট্রপতি পদে। বিএনপি থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে একটি ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের পক্ষে 2টি মনোনয়ন জমা পড়ে। 3টা মনোনয়নপত্র পেয়েছি। 3টার ভিতরে একজনা ডক্টর অলি আহমেদ বীর বিক্রম, ওনার মনোনয়নপত্র পেয়েছে 2টা, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার মনোনয়নপত্র পেয়েছে 1টা। মনোনয়নপত্র যাচাই বাছাই নির্বাচন কমিশনের সাথে সংসদ সচিবালয়ে কাজ করবে বলেও জানান তিনি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন 2 জন। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। রাজনীতির সূচনাতেই স্বতন্ত্রভাবে পৌরসভার চেয়ারম্যান। এবার অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির মনোনয়ন পেয়ে বঙ্গভবনের পথে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাঝখানের পথটা শুধু পদবি পরিবর্তনের গল্প নয়, বরং দীর্ঘ রাজনৈতিক আন্দোলন, সংগ্রাম আর দলের কঠিন সময়ে দায়িত্ব কাঁধে তুলে নেয়ার। তরুণ বয়সে বাম ধারা দিয়ে যার রাজনীতি শুরু, তিনি এখন রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব নেয়ার পথে। শফিকুল হকের প্রতিবেদন। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিছে প্রাণ। উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে জন্ম, ছাত্রজীবন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারপর শিক্ষকতা। কিন্তু শ্রেণীকক্ষের এই জীবন বেশি দিন আটকে রাখতে পারেনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। ছাত্র জীবনেই রাজনীতিতে হাতেখড়ি হয় তার। ৬৯-এর গণ অভ্যুত্থানের উত্তাল সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের নেতৃত্বে ছিলেন মির্জা ফখরুল।
80-র দশকেই সরকারি চাকরি ছেড়ে সক্রিয় রাজনীতিতে নামেন তিনি। স্বতন্ত্র প্রার্থী হয়ে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের উত্তাল সময়ে যোগ দেন বিএনপিতে। 1992 সালে দায়িত্ব পান ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি। এরপর ধাপে ধাপে জাতীয় রাজনীতিতে উত্থান। 2001 সালে ঠাকুরগাঁও 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব নেন কৃষি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব একে একে এসেছে তার কাঁধে। জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব আর 2016 সালে ভারমুক্ত হয়ে দায়িত্ব পান বিএনপি মহাসচিবের। পদ যত বড় হয়েছে, রাজনৈতিক পথ ততটা মসৃণ হয়নি মির্জা আলমগীরের। 11 বার কারাবাস হয়েছে তাকে। সব মিলিয়ে প্রায় 3.5 বছর কেটেছে কারাগারে। কিন্তু কারাগার থামাতে পারেনি তার রাজনৈতিক পথ চলা, বরং প্রতিটি সংকটের পর আরো শক্তিশালী হয়ে ফিরেছেন রাজনীতির মাঠে। ভয়াবহ পরিস্থিতি, গুম করে দেয় বাচ্চাগুলো, এখানে দাঁড়িয়ে স্ট্যান্ড করলো আপনার সামনে, বাবার সঙ্গে ঈদ করতে চাই, সেই দেশে এর জন্য যুদ্ধ করেছিলাম। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মিথ্যে মামলায় বেগম খালেদা জিয়ার কারাবন্দিত্ব এবং তারেক রহমানের দেশের বাইরে অবস্থানের সময় দলের নেতৃত্ব দিতে হয়েছে তাকেই। মহাসচিব হিসেবে দীর্ঘ 1 দশকের এই সময়ে দলটির অন্যতম প্রধান মুখও বলতে গেলে মির্জা ফখরুল, আর এবার সেই দলই তাকে তুলে ধরেছে রাষ্ট্রপতি পদের জন্য। ঠাকুরগাঁও থেকে জাতীয় রাজনীতির সর্বোচ্চ শিখরে এই দীর্ঘ যাত্রায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি উল্লেখযোগ্য অধ্যায়। শফিকুল হক, 71, ঢাকা। সময় সুযোগ ও দেশের স্বার্থ মিলিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, দুদেশের সরকার প্রধানরা আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হবে। ভারতের উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা। বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শামীম। বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে দিল্লিতে আসন্ন ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দায়িত্ব নেয়ার পরপরই নতুন প্রধানমন্ত্রী হিসেবেও আমন্ত্রণ জানিয়েছিলেন ভারত সফরের জন্য। কিন্তু শেখ হাসিনা ইস্যুতে সম্প্রতি দেশটির সাথে টানাপোড়েনে প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে ধোঁয়াশা দেখা দেয়। অবশ্য প্রতিবেশী দেশটির সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় বর্তমান সরকার। ভারত সফর নিয়ে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও বৃহস্পতিবার নিজ দপ্তরে সাংবাদিকদের তেমনই ইঙ্গিত দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সরকার ব্যস্ত আছে, মাননীয় প্রধানমন্ত্রী ব্যস্ত আছেন, তার মধ্যেই যদি সবকিছু মেলে অবশ্যই ভারত সফর হবে, জাপান সফর হবে, সব সফরই হবে, সেটা দেখা যায়। ভারত সহ সব দেশ সফরের ব্যাপারে সরকার ইতিবাচক বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। আমরা সকল দেশ সফরের ক্ষেত্রেই আমরা বাংলাদেশ সরকার পজিটিভ আছে, কিন্তু এটা নির্ভর করবে মাননীয় প্রধানমন্ত্রীর সময়ের উপরে এবং দুই দেশের আলোচনার কতটুকু আগাচ্ছে সেটার উপর। ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে প্রশ্নেরও উত্তর দেন শামা ওবায়েদ। যখন দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানেরই সুযোগ থাকে। সেই সুযোগটা তো আছেই, রয়ে গেছে, এবং ভারতের দিক থেকেও উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা। একজন সাজাপ্রাপ্ত আসামি যখন ভারতের মাটিতে বসে কথা বলে, সেটা বাংলাদেশের জনগণ সেটা ভালোভাবে নিবে না, নেয় না। এখন পর্যন্ত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জয় সহ সরকারের 180 দিনের সাফল্যের কথাও জানান তিনি। নাদিয়া শারমিন, 71, ঢাকা। দিল্লিতে শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের সুযোগ দিয়ে ভারত সরকার বাংলাদেশের সার্বভৌমত্বের বিপক্ষে অবস্থান নিয়েছে, এমন অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে স্পষ্ট ব্যাখ্যা চান তিনি। বিকেলে শাহবাগের শহীদ হাদি চত্বরে ইনকিলাব মঞ্চের দ্বিতীয়
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে নাহিদ ইসলাম বলেন, ভারত সরকার 5 আগস্ট শেখ হাসিনার সংবাদ সম্মেলন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন করেছে বলেই তা সম্ভব হয়েছে। তিনি বলেন, ভারতের বন্ধুত্বের হাত তখনই বাড়ানো উচিত যখন তারা শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাবে এবং সীমান্ত হত্যা বন্ধ করবে। দিল্লিতে যে প্রেস কনফারেন্স হয়েছে এটা অবশ্যই ভারত সরকারের এটা প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনেই এই প্রেস কনফারেন্স হয়েছে। সেটা নিয়ে তারেক রহমানকে স্পষ্ট জবাব দিতে হবে, পররাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট জবাব দিতে হবে এবং এই প্রশ্নের সমাধান না হওয়া পর্যন্ত শেখ হাসিনার প্রত্যর্পণ কিভাবে হবে, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কিভাবে নতুনভাবে নিরূপণ হবে, এটা ঠিক না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবে না। নেত্রকোনায় পিকআপ ভ্যান ও ট্রাকের সংঘর্ষে এক নারী সহ 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। বিকেলে নেত্রকোনা ময়মনসিংহ সড়কের পূর্ব ধলা উপজেলার নারেন্দিয়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, নেত্রকোনা থেকে আসা একটি সার বোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে সেখানে 2 জন নিহত হন। গুরুতর আহত আরও 2 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। আহত 4 জনকে নেত্রকোনা ও ময়মনসিংহে পাঠানো হয়েছে। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। থাকুন 71-এর সাথে।